তারেক রহমান বাংলাদেশে এসেছেন। মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দু, সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিগ, হাদি নাকি তেলাপোকার মতো। এই ফ্যাসিস্টদের যে তারস্বর, ফ্যাসিস্টদের যে অবয়ব, ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটা নীলুফাদের প্রকাশ, ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন। ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন, যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্রসেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। প্রফেসর ইউনূস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে। শেখ হাসিনাকে নিয়ে অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। একটা খবর বিশ্লেষণ করব। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন, যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্রসেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। এবং তার ওই সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে বাংলাদেশের মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে। অপরদিকে এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। এই 7 দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে সেটি, তিনি এসে 2-1 দিনের ভিতরে ভোটার হবেন। তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই, আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থিতা করার কোনো সুযোগ নাই, তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন, যে কোনো একটা জায়গায় ভোটার এনলিস্টেড হবেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই 7 দিনের যে কয়দিন থাকবেন, 7 দিন বা 10 দিন, এর ভিতরেই গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবেন। তারেক রহমানের হাতের উপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক। এই 7 দিনের ভিতরে মোটামুটি এই 2টি কাজ করবেন। 2টি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন, যেহেতু তিনি আসছেন একটা ট্রাভেল পাস নিয়ে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন। তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই। এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী নির্বাচনে প্রার্থিতা করার জন্য, এইগুলো ঠিকঠাক করবেন, তারপরে তিনি আবার ফিরে যাবেন, এরপরে আবার স্থায়ীভাবে আসবেন। তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির করা হয়েছে, জড়ো করা হয়েছে। ঢাকাতে ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বাইরে থেকে 10টি ট্রেন ভাড়া করা হয়েছে, সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে। যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, তার দলের নেতাকর্মীদের অবশ্যই একটি আবেগ আছে। আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই এবং তারেক রহমানের এই দেশে ফিরে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো। তবে খেয়াল রাখা দরকার, আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে পেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম, রিজভী আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন, এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে, দলীয় কোন্দলের ঘটনা না ঘটে, দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। যেহেতু
এই রেকর্ড আছে 5 আগস্টের পর থেকে এই 16 মাসে বিএনপির নিজেদের ভিতরে মারামারি করে 205 জন, সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে 205 জন নিহত হবার খবর আমাদের কাছে আছে। আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয়, এই ব্যাপারেও দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার। আর সর্বশেষ, যেহেতু আজকের কথাটা তাৎক্ষণিক, তো একটু বিশৃঙ্খলভাবে এলোমেলোভাবে বলছি। তো সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাখি। যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকেই কেন যেন কোনো এক অদৃশ্য কারণে বিএনপি ওসমান হাদির বিপক্ষে নেমে গেছে। এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বুঝে আসছে না কি কারণে, ঠিক কি জন্য, কোন অপরাধের কারণে তারা ওসমান হাদির বিপক্ষে অবস্থান নিল। এমনকি সর্বশেষ গতকাল নীলুফার চৌধুরী মণি তিনি আব্দুল নূর তুষারের সাথে এক টকশোতে উপস্থিত হয়ে ওসমান হাদিকে যে ভাষায় কটাক্ষ করেছেন, তাকে যেভাবে হে প্রতিপন্ন করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। নীলুফার মনিরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে তাদের কিছুই হয় নাই, অপু উকিলদের সাথে বসে বসে এসি রুমের ভিতরে টকশো করেছে, আর ওই টকশোর শেষে নগদ টাকা গুনে নিয়ে বাসায় গেছে। এই হচ্ছে নীলুফার মনি। আপনার মৃত্যুতে বা আপনার আত্মীয় স্বজনের বা আপনি যে পরিমণ্ডলে থাকেন তাদের মৃত্যুতে কোনোদিন বাংলাদেশের মানুষ এইভাবে চোখের পানি ফেলবে কিনা একবার ভেবে দেখেন। একটি ছেলে 32 বছর বয়স, তার জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, চোখের পানি ফেলে হাহাকার করছে। কি জন্য, কি অর্জন করলো সে? আর আপনারা কি অর্জন করছেন যে মানুষ আপনাদেরকে থুতু দিচ্ছে, ঘৃণা করছে? যে 3টি শর্ত মেনে তিনি বাংলাদেশে আসছেন বলে শোনা যাচ্ছে। নাম্বার 1, তিনি এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বাংলাদেশের মাটিতে, এই ওয়াদা ভারতকে করতে হয়েছে। দ্বিতীয়, শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, গুলামির চুক্তি, সবগুলো পুনর্জীবিত করতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না। প্রফেসর ইউনূস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে। শেখ হাসিনাকে নিয়ে অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। একটা খবর বিশ্লেষণ করব দর্শক। যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত, এর মানে ভারতের নানান মহল থেকে এটা উঠে আসছে যে হাসিনাকে ভারত ফেরত দিতে পারে, তবে শর্ত আছে, এবং যদি অমুকে বলে তো অমুকে বলে ইত্যাদি, এবং একদম দিবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। একটু মিলিয়ে নেই যে এর আগে প্রেস সচিব বলেছেন যে গণহত্যাকারীদের প্রত্যাপন কামালকে দিয়ে শুরু হবে, আর মানে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিবে, এই বিষয়ে সরকার যথেষ্ট কনফিডেন্ট। এখন আবার হাসিনাকে ফেরত দিতে পারে কন্ডিশনালি, সেই আভাস আমরা পাচ্ছি। তার আগে বলেনি, যদি এটা সম্ভব হয় হাসিনাকে বা কয়েকজনকে ফিরিয়ে আনা, কামাল ওবায়দুল্লাহদের কয়েকজনকে, সবাইকে আনার দরকার নেই। এটা ইউনূসের জীবনের সবচেয়ে বড় সফলতা হবে। ইউনূস কি নোবেল প্রাইজ পেয়েছেন, আর কিসের বাংলাদেশের বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে, এবং নানা সংস্কার করেছেন, নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, অনেক কিছুই তো করেছেন, গণভোটেরও ব্যবস্থা করছেন, সব বাধা বিপত্তি অতিক্রম করে একটা নির্বাচনের দিকেও যাচ্ছেন। সব সফলতাকে ছাপিয়ে ইউনূসের জীবনের শ্রেষ্ঠ নোবেল প্রাইজের চাইতে বড় সফলতা হবে হাসিনাকে যদি ফেরত আনতে পারি এটা। তাহলে এখন যে আলামতগুলো আমরা দেখছি যে একদম অসম্ভব নয়, কারণ 2 2 4 মিলে যাচ্ছে। দেখেন, একদিকে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, তাদেরকে কোনো ছাড় দিচ্ছে না। একই দিনে পাল্টাপাল্টি তলব করা অ্যাম্বাসেডরকে, হাই কমিশনারকে ভারত তলব করে, বাংলাদেশে তলব করে, চা খাওয়ার নামে তলব, কত কিছু, সমান সমান টিট ফর ট্যাট। এবং ভিসা, ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায়। এটা কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা শামিল, কারণ ভিসা বন্ধ থাকলে তো আর কোনো কূটনৈতিক সম্পর্কই নেই। সব সম্পর্কের মূল ভিত্তি তো ভিসা। আপনি ব্যবসা করবেন, আগে তো ভিসা লাগবে। সে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে, ভারত সরকার মিথ্যা কথা বলছে। বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে সরকারের প্ররোচনা ছাড়া, সরকারের অনুমতি বা তাদের সমর্থন ছাড়া ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশ হাই কমিশনে ভিসা সেন্টারে হামলা করতে পারে না। এই অভিযোগ বাংলাদেশ সরকার করছে, মোদীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এবং এটা চলতে থাকলে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকি দিয়েছে ইউনূস সরকার। একদিকে এই ঘটনা টের পেয়ে রাশিয়া বলছে যে সব ঠিক করে ফেলেন, নইলে কিন্তু সামনে বিপদ আছে, ইউক্রেনের মতো আবার হইেন না। এর মানে অনেক লার্জ স্কেলে ঘটনা ঘটছে। এই ঘটনা এটা কারোর জন্য সুখকর নয়, কূটনৈতিক সম্পর্ক ছিল এটা, আমরা ভারতের আধিপত্য এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বলছি, কিন্তু ওভারঅল ইন্টারেস্ট বিবেচনায় কারোর জন্য এটা সুখকর নয়। বাংলাদেশের চেয়ে ক্ষতি বেশি ভারতের, কারণ ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট না। এবং বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে চীন। যেই চীন কৃত্রিম চাঁদ তৈরি করতে পারে, ওরা কৃত্রিম ভারত তৈরি করে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারে, এবং চীন রেডি। আর এদিকে দেখেছেন না, পাকিস্তান বলছে যে তাদের মিসাইল রেডি ভারত বাড়াবাড়ি করলে। বাংলাদেশ এক্ষেত্রে অতটা চিন্তিত হওয়ার কথা না, কিন্তু ওভারঅল বাংলাদেশের ইন্টারেস্টের জন্য সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু ভারত বেশি চিন্তিত। ভারতের অনেক ব্যবসা বাণিজ্য আছে, যেটা অনেক প্রোডাক্ট আছে, বাংলাদেশ না কিনলে ওরা মাঠে মারা যাবে। অনেক ব্যবসায়ীদের পেঁয়াজ, আলু, চাল, নানান কিছু আছে যে বাংলাদেশে বেচতে না পারলে ওদের কৃষকরা আত্মহত্যা করবে। শুধু কৃষি পণ্য না, অনেক কিছু আছে, মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু, পুরোটাই বাংলাদেশের উপর ডিপেন্ড করে। আমি তো ভারতে গিয়েছি, দেখেছি বিভিন্ন রাজ্যে বাংলাদেশি লোক যদি সেখানে না থাকে, এখন আওয়ামী লীগের লোকজন, তাদের তো আর পকেটে টাকা নাই, বাংলাদেশ থেকে যদি টাকা নিয়ে যেতে পারতো একটা বিষয় ছিল। এই জন্য ভারতের জন্য এটা বেশি চিন্তার, সিরিয়াস। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারতের ক্ষতি বেশি, এবং আন্তর্জাতিক অঙ্গনেও ভারত বেকায়দায় পড়বে।
অভিযোগটা কি হলো যে ভারত ভিয়েনা কনভেনশন মানছে না, তারা বাংলাদেশি কূটনীতিক মিশনের উপর হামলা করেছে, সরকার সেই সুযোগ দিয়েছে, যার ফলে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কেন ছিন্ন করেছে? মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধীকে প্রকাশ্যে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারতে বসে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করার সুযোগ দিয়েছে, যার ফলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল। শরীফ ওসমান হাদির এই বিষয়টাও সামনে আনতে পারে। দেখেন, জাতিসংঘের মহাসচিব যে বিষয়ে কথা বলেছে ওসমান হাদির বিষয়ে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবাই বলেছে। তো এইসব বিষয় সামনে এনে যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এতে ভারত কঠিন বেকায়দায় পড়বে। আর বাংলাদেশের সাথে এখন পাকিস্তান, চীন আরো অনেকে আছে। আর ইউনুস ক্ষমতা, ইউনুস কি করতে পারেন সেটা তো ভারত জানে। তো এই জায়গায় ভারত বাঁচতে, আবার ভারত এমনি চূড়ান্ত বেকায়দায় পড়ার মুহূর্তে আছে, বিশেষ করে ট্রান্সন্যাশনাল গুম কেসে, কয়েকটা সুখরঞ্জন বাড়ি গুম কেস, সালাউদ্দিন গুম কেসে পুরো রাষ্ট্র হিসেবে ভারত ফেসে যেতে পারে, সে পর্যায়ে আসছে। কারণ এই ট্রান্সন্যাশনাল গুম এটা ভারতের রয়ের সরাসরি সাউথ ব্লকের কনসেন্সার হয়নি, এবং সালাউদ্দিন যেভাবে থেকেছে শিলংয়ে, এটা সরাসরি ভারত সরকার পৃষ্ঠপোষকতায়। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে ভারতের লোকজন এসে, ভারতের রাষ্ট্রীয় মদদে। তো এটা মোটামুটি অলরেডি প্রমাণিত হয়েছে। এইসব পয়েন্টে তো ভারত কঠিন বেকায়দায় আছে। তো এগুলো যদি ইউনুস যথাযথভাবে কাজে লাগাতে পারে, হাসিনাকে ফেরত দিতে বাধ্য হতে পারে, শর্ত দিতে পারে, এবং সেটা হাসিনাকে এভাবে ফেরত আনতে পারলে এটা হবে ইউনুসের জীবনের সবচেয়ে বড় সফলতা। তখন মানুষ হয়তো মিছিল করবে যে স্যার নির্বাচন দরকার নাই, আপনি হাসিনাকে এনে দিয়েছেন, এখন ফাঁসি দেন, তারপর আপনি থাকেন যতদিন আছেন। এটা আবেগ, আমি বলছি না যে এটা হওয়া উচিত বা হবে, মানে এই সম্মান ইউনুস পাবেন, এবং নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন, বলা যায় না। আবার শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন যদি হাসিনাকে এনে ফাঁসি দেওয়া যায়, যদিও নোবেল কমিটি ফাঁসির পক্ষে নয়। হাসিনাকে আনতে পারাটা হচ্ছে মূল, তাকে ফাঁসি দেওয়া হোক বা না হোক। তো এখানে হ্যাঁ, এখানে যে কথাটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বললে মোদি ফেরত দিতে পারে, তো এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলতে পারে, ইউনুসের কূটনৈতিক দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ভারতকে বলে দিতে পারে যে হাসিনাকে, কামালকে ফেরত দেন। শর্ত কি? আন্তর্জাতিক মানের বিচার করতে হবে, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে তাদের পক্ষে, এবং ফাঁসি দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করে অন্য দণ্ড দেন। এইসব কন্ডিশন দিয়ে হাসিনাকে বা কামালকে বা আরো যারা আছে তাদেরকে এইসব কন্ডিশনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ফেরত দিলেও দিতে পারে, এটা অসম্ভব নয়। আর ইউনুস এটি ফাঁসি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হলেও আনতে রাজি হতে পারেন, কারণ পশ্চিমা দেশগুলো জাতিসংঘ এরা কেউ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, এবং আন্তর্জাতিক মানের বিচারের কথা বলছে, এই জন্য বিদেশি আইনজীবী আনার বিষয় থাকতে পারে। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে তাদেরকে আনা যাচ্ছে কিনা। আনতে পারলেই এটা ইউনুসের সফলতা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি না জেনে আন্দাজে বলেছেন তা না, ওই যে আমি এতক্ষণ বললাম মিলে যাচ্ছে, তো যুক্তরাষ্ট্র এই শর্তে বলে দিতে পারে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। সেলিম বলেছেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকারের সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো চুপ কেন রয়েছে? আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না, কেন? যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। আসলে হাসিনাকে বাংলাদেশ ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা রয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।